যত কিছু হবে সব কিছু কি আসিফ মাহমুদ ঠেকা নিয়ে রাখছে নাকি আপনাদেরকে? আপনি একজন ফরেন অ্যাডভাইজার, আপনার কাছে যদি না আসে আমরা কার কাছে যাব? বলছে এটা তো প্রধান উপদেষ্টার কাছে, এটা তো আমার কাছ না। তো আপনারা ওনার কাছে যান। মিলে কোনো খোঁজখবর পাচ্ছিল না, এই কারণে ছাত্রদের উপর নির্যাতন করা হচ্ছিল, আমার বোনদের উপর নির্যাতন করা হচ্ছিল, গুলিবিদ্ধ করা হচ্ছিল। এই কারণে ওনারা ওইরকম একটা জায়গাতে ওনারা আন্দোলনে নামেন। তো যখনই ওনারা আন্দোলন, আপনারা সবাই জানেন যে প্রথম 57 জনকে গ্রেফতার করা হয়। ওনারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে ওনারা আসেন, ওনারা আন্তরিকতা দেখাইছিলেন যে প্রধান উপদেষ্টা ওনাদেরকে 57 জনকে নিয়ে আসছিলেন একটা ফোন কলের মাধ্যমে। তো স্যার কিন্তু ওনার একটা ফোন কলের মাধ্যমে 57 জন আসছে, এরপরে 57 জন আসছে, এরপরে আবার 75 জন ওনাদের স্বাধীনতা দিবসে 2 ডিসেম্বর 75 জন আসে। এরকম করে 188 জন পর্যন্ত আসে। আরেকজন ইন্ডিয়ান ছিলেন 189 জন। তো সবাই জানে যে কেসটা ক্লোজ হয়ে গেছে, কিন্তু আদতে পর্যন্ত কেসটা এখনও পর্যন্ত ক্লোজ হয়নি। প্রায় আমাদের কাছে যতটুকু তথ্য আছে বা আমরা যতটুকু শুনছি, ওইখানে হচ্ছে আপনাদের 3500 মানুষের লিস্ট দেওয়া হয়েছে অ্যাম্বাসিকে, যে এই 3500 মানুষ এদেরকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করা হয়েছে, বা ওনাদেরকে তখনই মানে অ্যাম্বাসিতে এমন একটা প্রমাণ করেছে ওরা দেশদ্রোহী, ওরা এখানে দেশের বিরুদ্ধে কোনো একটা কিছু করে আসছে দেখে ওনাদেরকে এখানে পলাতক হিসেবে আসে, এরকম একটা জঙ্গি হিসেবে আখ্যায়িত করছিলেন যিনি ছিলেন, যারা লিস্টটা দিছিলেন ওনারা। তো বিগত দিনে আপনারা সবাই জানেন যে মানে ওনার নামটা হচ্ছে বিএম জামাল, এরকম একটা নাম আমরা শুনছি, বা এটা আমি জানি না, বাট আমাদের বড় ভাইরা যারা আসছেন তাদের কাছ থেকে নামটা শোনা আমার, বিএম জামাল নামে এরকম একটা 3500 মানুষ একটা লিস্ট দিছিল। কিন্তু এখনও দেখেন আপনারা যে মানে কেসটা এখনও পর্যন্ত চলমান, প্রত্যেকটা মানুষকে ইমিগ্রেশন ব্লক দিয়ে রাখছে। প্রথম ওনারা রুম থেকে, ওনারা সাইট থেকে, বিভিন্ন জায়গা থেকে ফোন করে নিয়ে গেছেন বা ওনাদেরকে গ্রেফতার করছেন, কিন্তু পরবর্তীতে ওনারা কিন্তু ওই কাজটা করেন নাই। পরবর্তীতে ওনারা ইমিগ্রেশন ব্লক দিয়ে রাখছেন, যেই বা যারা আসুক দেশে, আমার ভাইরা যারা আসুক ওনাদেরকে সঙ্গে সঙ্গে মানে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হবে। তো আমার হাজব্যান্ডও 24শে অক্টোবর 2024 আসতেছিলেন বাড়িতে 4 বছর পরে, ওনাকে ঠিক ওই মুহূর্তে ইমিগ্রেশন থেকে ব্লক করা হয়। তো এই একটা বছর আমরা যাই নাই, যা আমাদের জেল ফেরত যারা ভাই আছে, জেল ফেরত ভাই যারা আছেন সবাই মিলে আমরা যাই নাই এমন কোনো জায়গা নেই। আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, মুক্তিযুদ্ধ উপদেষ্টা মন্ত্রণালয়, মানে প্রত্যেকের কাছে গেছি। আমাদের যতটুকু যাওয়া প্রয়োজন ছিল, আমরা মনে করছি যে যতটুকু যাইলে আমাদের কাজটা হবে, প্রত্যেকটা রাজনীতিবৃন্দর কাছে, প্রত্যেকটা উপদেষ্টার কাছে আমরা গেছি, কিন্তু প্রত্যেকজনের কাছে গিয়ে আমরা হতাশাগ্রস্ত। কারো কাছ থেকে কোনো আশ্বাস পাইনি, একমাত্র এনসিপির কাছ থেকে। পরিশেষে এনসিপির কাছে আসছি, ওনারা আমাদেরকে একটা আশার আলো দেখাইছেন যে ওনারা বিগত দিনে হয়তো আপনারা যারা জানেন, হয়তো এখানের মধ্যে যারা জেলবন্দি আছে হয়তো অনেকজনে বিএমপি করেন, আপনারা সবাই জানি কম বেশি যে আওয়ামী লীগ বিরুদ্ধে মানে হচ্ছে এটা বিএমপি। তো ওই ক্ষেত্রে যারা আছেন জেলের মধ্যে হয়তো আপনারা সবাই জানেন যে ওর মধ্যে বিএমপি, কিন্তু এমন কোনো দল নাই যে, বা এমন কোনো ব্যক্তি যে একটা নিম্নমানের একটা স্ট্যাটাস দিছে। আদৌ তো ওগুলো তো আপনাদেরই মানুষ ছিল, দলটা তো আপনাদেরই করতো, সাপোর্ট তো আপনাদেরই করতো। এনসিপি তো আগে ছিল না, বা এখন নতুন গঠন হয়েছে। তো ওই পরিপ্রেক্ষিতে আমরা অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি। আমাদেরকে মানে প্রতিটা জায়গায় আমরা হতাশাগ্রস্ত। আমরা পররাষ্ট্র উপদেষ্টার কাছে গেছিলাম 20শে সেপ্টেম্বর, আমরা ওনার কাছে গেছিলাম। ওনার কাছে যাওয়ার পরে উনি আমাদেরকে 5.5 ঘন্টা বসায় রাখছিলেন। 5.5 ঘন্টা বসায় রাখার পরে উনি আমাদের সাথে কিন্তু দেখা করেন, বেসিক্যালি ওই জায়গাটা আমি ছিলাম। তো 5.5 ঘন্টা বসায় রাখার পরে উনি আমাদের সাথে কিন্তু দেখা করেন। উনি একটা প্রেস ব্রিফিং ছিল নিচে, উনি চলে যাচ্ছে। আমি স্যার বলে ওনাকে 2 বার পর্যন্ত ডাকছি, উনি কিন্তু শোনে নাই। তৃতীয়বার আমি ওনাকে অনেক জোরে চিল্লাইছি, স্যার আপনি শুনবেন? তো উনি আমাকে বলতেছে, হ্যাঁ মা বলো, কি বলবা বলো। স্যার আপনাদের কাছে আসছি, আপনি আমাকে 5.5 ঘন্টা বসায় রাখলেন, আপনার পিএস আপনাকে বললো যে আমরা আপনার সাথে দেখা করতে আসি, কিন্তু আপনি আমাদের সাথে দেখা না করে চলে যাচ্ছেন, এইটা কেন? বলছে, মা তোমরা আসছো কেন, আমি কি করতে পারি, আমার কাছে কেন আসছো, আমার তো কিছু করার নেই। তা আমরা বললাম, স্যার আপনি একজন ফরেন অ্যাডভাইজার, আপনার কাছে যদি না আসে আমরা কার কাছে যাব? বলছে এটা তো প্রধান উপদেষ্টার কাছে, এটা তো আমার কাছ না।
তো আপনারা ওনার কাছে যান। আমরা বললাম স্যার যে আমরা তো একটা সাধারণ জনতা, আমরা তো স্যারের কাছে কখনো যাইতে পারবো না, যাওয়ার যদি লাগে সেটা হচ্ছে আপনাদের মাধ্যমে আমরা যাইতে পারি, যদি আপনারা যদি আমাদেরকে সুযোগ সুবিধা করে দেন তাহলে আমরা যাইতে পারি। স্যার বললো কেন তোমরা স্বাধীনতা চাইছো, স্বাধীনতা পাইছো, আর কি চাও, আমার তো কিছু করার নেই। ওই জায়গাটাতে আমরা অবজ্ঞা পাইলাম, অবহেলা পাইলাম। ওনার কথাই বা অনেকটা খারাপও লাগলো ওনার কথাটা শুনে, যে স্বাধীনতা চাইছো, স্বাধীনতা পাইছো, আর কি চাও। তার মানে ওইখানে আমাদের আর কোনো কিছু বলে নেই। 23শে সেপ্টেম্বর আসিফ মাহমুদ ভূঁইয়া উপদেষ্টার সাথে দেখা করতে গেছিলাম আমরা সচিবালয়ে। তখন ওইখানে যাওয়ার পরে হচ্ছে আপনার ওনার পিএসকে পাইনি ওই দিন, হয়তো ওনারা একটা ব্যক্তিগত কর্মের কারণে ওনারা কোথাও একটা গেছিলেন, আমরা ওনাকে পাইনি। ওনার ব্যক্তিগত কর্মকর্তা ছিল একজন আসিফ মাহফুজ আলম ভূঁইয়া। ওনার রুমে ঢুকছিলাম, আমরা বলছি হ্যাঁ কেন আসছেন, স্যার ভাই এই কারণে আসছে, আমরাকে লিস্ট। বাট উনি আমাদের কোনো কথা শুনলেন না। উনি আমাদের সাথে এতটা পরিমাণ খারাপ আচরণ করছেন, ওইটা আসলে আপনাদেরকে বলার মতো ভাষা আমার নাই। প্রচুর পরিমাণ খারাপ আচরণ করছে উনি আমার সাথে একজন জেল ফেরত, যারা 75 জনের মধ্যে একজন ছিল, সগীর তালুকদার নামে একজন ছিল। তো আমরা দুইজনই ঢুকছিলাম, উনি আমাদের সাথে প্রচুর পরিমাণ খারাপ ব্যবহার করেন। উনি এমনও বলেন যে আপনারা এখানে কেন আসছেন। আমি স্যার এটা শুধুমাত্র লিস্টটা মানে উপদেষ্টাকে দেওয়ার জন্য, ওনার কাছে আমরা একটু বলার জন্য, যেহেতু উনি একজন গণ অভ্যুত্থানের একজন সদস্য বা উনি একজন উপদেষ্টা, চাইলে উনি কিছু একটা করতে পারে, ওই কারণে ওনার কাছে আসা। বা ভাই যদি আমাদেরকে কোনো একটা সাহায্য সহযোগিতা করে, আমরা তো বিগত দিনে কোথাও তো কোনো সাহায্য সহযোগিতা পাইনি। এইটা বলার পরে উনি আমাকে বলছে যে সব টাকা কি আসিফ মাহমুদ নিয়ে রাখছে নাকি, যে দেশে যা হবে ক্লিনার থেকে, ডক্টর থেকে, টিচার থেকে যত কিছু হবে সব কিছু কি আসিফ মাহমুদ ঠেকা নিয়ে রাখছে নাকি আপনাদেরকে এখানে আন্দোলন করতে বলছে কি, আপনার হাজব্যান্ড থেকে এখানে কে আন্দোলন করতে বলছে। আমরা বলছিলাম আমি বলছি স্যার শুধুমাত্র এখানে আন্দোলন করছে ছাত্রদের পক্ষ হয়ে, কোনো দলের পক্ষ হয়ে নামে না, শুধুমাত্র আমার ভাইদের বোনদের পক্ষ হয়ে নামছিল। যখন ভাইয়ারা যখন ডাক দিছিল যে আপনারা নামেন, আপনারা আমাদের সাহায্য সহযোগিতা করেন, এইটার কারণে কিন্তু প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন করে ওনারা কিন্তু ওই জায়গাটাতে নামছিল। তো ওইটা বলার পরে উনি বলল যে না আপনি কেমনে জানেন যে উনি এই আন্দোলনের মানুষ। তা আমি বললাম স্যার আমার কাছে এভিডেন্স আছে। বলতে কী এভিডেন্স আছে? আমি ভিডিও ফুটেজ আছে, আমার কাছে কল রেকর্ডিং আছে, অন্তত 24 জনের কথা না জানলে আমি তো আমার হাজব্যান্ড এটা জানি। উনি আমাকে বলতেছে না এটা এই আন্দোলনের মানুষটা অন্য মামলার আসামি। বলছে ভাই আপনি কেমনে জানেন যে এটা অন্য মামলার আসামি? আমি বললাম যে আমার কাছে প্রুফ আছে, আমার কাছে এভিডেন্স আছে, তাও আপনি কিসের বেসিকের উপর বলেন যে সেটা অন্য মামলার আসামি? উনি আমাদের সাথে খুবই যখন ইভেন আমার কাছে একটা সাদা পেপারে সিগনেচার নিছেন যে এখানের মধ্যে যদি 25 ফ্যামিলির মধ্যে যদি কোনো এক ফ্যামিলি যদি অন্য মামলার হন, উনি আমাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করবে, ওই মুহূর্তে উনি আমাকে অ্যারেস্ট করাবে। ইনফ্যাক্ট যদি ওনারা যদি জানেন যে এখানের মধ্যে অন্য একজন মামলার আসামি আছে, তাহলে আমি দেশের যেই প্রান্তে থাকি না কেন উনি আমাকে গ্রেফতার। আমি ঠিক আছে আমি সিগনেচার করতে রাজি আছি। আমি ওই পেপারের মধ্যে আমি সিগনেচার করে দিয়েও আসছি, আমি এবং সগীর তালুকদার আমরা দুজনেই কিন্তু সিগনেচার করে দিয়ে আসছি এখানে। উনি আমাকে বলছে আপনি আমাদের কাছে রিকোয়েস্ট নিয়ে আসছেন, মাথা নিচু করে কথা বলেন, মাথা উঁচু করে না। আমি বলছি ভাই আমাদের দোষটা কি, কেন আমরা মাথা নিচু করে কথা বলবো? আমার হাজব্যান্ডের দোষ কি, আমাদের দোষটা কি? আমরা তো আমার হাজব্যান্ডরা তো দেশের হয়ে লড়াই করছে, দেশের হয়ে কথা বলছে, তাহলে ওনাদের দোষটা কি ছিল এখানে? বলছে আপনারা মাথা নিচু করে কথা বলবেন, মাথা উঁচু করে কথা বলার স্বাধীনতা কিন্তু আপনাদেরকে দিই নেই, আপনারা দেশ স্বাধীন চাইছেন, দেশ স্বাধীন পাইছেন। তার মানে এটা দিয়ে বোঝা যায় যে কিন্তু উনি একজন আওয়ামী লীগের দোষর ছিলেন, হয়তো আপনি এটা বুঝতে পারেন। তা এখন পরিশেষে একটাই কথাই বলবো যে স্যার আপনি প্রথমত যে আন্তরিকতাটা দেখাইছিলেন প্রথম 57 জনের জন্য, এখন যদি স্যার ওই আন্তরিকতাটা যদি আবার একটু দেখান তাহলে আমাদের ফ্যামিলিগুলো বেঁচে যায়। ইনফ্যাক্ট যে মানুষগুলোর নামে মামলা হয়ে আছে, আমরা চাই না আমাদের মতো আর কোনো ফ্যামিলি সাফার করুক, আর কোনো মা বাবা তার ছেলের জন্য চোখের পানি ফেলুক, তার সন্তানরা কান্নাকাটি করুক, তার সহধর্মীরা কান্নাকাটি করুক, আমাদের মতো পরিস্থিতি যাতে কোনো পরিবারের না হয়। স্যার আপনার কাছে একটা রিকোয়েস্ট যে আপনি যদি চান আপনি আমাদের ফ্যামিলিগুলোরে বাঁচাতে পারেন, আপনার কাছে একটাই অনুরোধ করব স্যার আপনি যেভাবে পারেন আপনি আমাদের মানুষগুলোকে নিয়ে আসেন। আসসালামু আলাইকুম। আমরা কিন্তু 22শে জুলাই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আন্দোলন করছিলাম।
একটা কর্মসূচি পালন করছিলাম। তখন ওই মুহূর্তে কিন্তু আমাদেরকে চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করাবে বলে কিন্তু আমাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে যায়, 7 জনের একটা টিম নিয়ে যাওয়া হয়। ওইখানে কিন্তু ওনারা আমাদের সাথে সাক্ষাৎ করেন নাই, চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করাবে বলছে, বাট উনি আমাদের সাথে করেন নাই। ওইখানে ছিল এশিয়ান মহাদেশের ডিসি ছিলেন হুমায়ুন কবির, ওনারাই ছিলেন, আরেকজন ছিল হয়তো ওনার নামটা আমার ঠিক মনে। আসিফ নজরুলের সাথে দেখা করি, আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে দেখা করি বিকেল, তখন আপনার সন্ধ্যা 7টা হয়তো 7:30 8টার দিকে প্রায় আমরা ওনার সাথে দেখা করি। ইনফ্যাক্ট তখনও আমি ওনাকে বলি যে আমাদের প্রতিনিধি ওনার সাথে দেখা করে স্যার, তখন আমি বলি যে স্যার আপনি একজন আইন উপদেষ্টা, আপনি চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারেন, বা আপনারা উপদেষ্টারা মিলে আমরা যেটা সাধারণ জনতা যেটা পারবো না সেটা কিন্তু আপনারা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারেন, আপনি একটা রিকোয়েস্ট পাঠান, আপনি একটু খোঁজ খবর নেন। তখনও বলছে আমাদের মানে ইভেন এমন একটা সময় গেছে প্রমাণ করা লাগছে যে ওনারা কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানে এই মামলার কিনা আসিফ নজরুল স্যারকে আমি বারবার রিকোয়েস্ট করছি, স্যারকে আমি বারবার বলছি স্যার ওনারা এই মামলা, ওনাদের কাছ থেকেও সেই অবহেলাটা পাইছি। ওনারাও বলছেন সেম কাজটা যে স্বাধীনতা চাইছেন, স্বাধীনতা পাইছেন, আর কি চান, আর কেন আসছেন আপনারা এখানে। তো স্যার ওইটা আপনাদের কাছ থেকে আমরা আশা করি নাই, যে আপনাদের কাছ থেকে ভালো একটা কিছু আশা করছিলাম। আপনারা যেহেতু আপনারা বসে আছেন কিসের উপর, আপনারা শুধুমাত্র বসে আছেন জুলাই অভ্যুত্থানের পরেই কিন্তু আপনারা বসছেন, আপনারা প্রতিটা উপদেষ্টা কিন্তু এটার কারণে কিন্তু বেসিক্যালি বসে আছেন আপনারা। তো আপনাদের দায়িত্বটা কি, আপনাদের কাজটা কি? আপনাদের কাজটা আমি আপনাদেরকে শিখাবো না, আপনারা ভালো মতোই জানেন, যেহেতু আপনারা দেশ পরিচালনা করতেছেন, আপনারা জানেন যে আপনাদের কাজটা কি। তাহলে স্যার আজকে আমরা 1টা বছর ধরে আমরা ঘুরতেছি, সবার দুয়ারে দুয়ারে আমরা ঘুরতেছি, পরিশেষে আমরা কি পাইলাম? এখনও পর্যন্ত কারো কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা কোনো কিছু পাইনি, সব জায়গা থেকে অবহেলা লাঞ্ছনা এতটুকুই পাইছি আমরা ওনাদের কাছ থেকে।